কোলাহলপূর্ণ শহরের রাস্তায় যানবাহনের আনাগোনা, গাড়ির হর্নে কান তবধা দেয়। ফুটপাত জুড়ে রয়েছে ছোটোখাটো দোকান, মানুষের ভিড়ে চলাফেরা করা মুশকিল। গ্রামে শীতকাল চললেও শহরে শীতের ছিটে ফোঁটাও নেই। এ যেন চৈত্র মাস। লোকজনের মাঝে শীত নিজেই ঢুকতে পারছে না। কথাটা বেশ হাস্যকর মনে হলেও এটাই বাস্তব। নাইম রিকশায় বসে আছে, জ্যামে আটকে গেছে সে। আটকেছে গিয়ে একেবারে সূর্যের নিচে, গাছের ছায়াও নেই সেখানে। তপ্ত গরমে ঘেমে একাকার সে, কপাল বেয়ে ঘাম ঝরছে। লাল বর্ণ ধারণ করেছে ফর্সা মুখখানা। পকেট থেকে রুমালটা বের করে ঘাম মুছে নিল সে। জ্যাম ছাড়তেই রিকশা চলতে লাগলো। শেখরের বাসার সামনে নামলো নাইম। ভাড়া মিটিয়ে এগিয়ে গেল সে। 4তলা বিল্ডিংয়ের দোতলায় থাকে শেখর। কলিং বেল চাপতেই শেখরের ছোট বোন এসে দরজা খোলে। নাইমকে দেখে সে খুব খুশি হলো। ভাইয়ের বন্ধু হিসেবেই অত্যন্ত ভালো জানে নাইমকে। নাইম সৌজন্যমূলক হাসি দিয়ে ভেতরে ঢুকলো। তারপর সোজা শেখরের ঘরে চলে গেল। শেখরকে কিছু বলতে না দিয়েই বলল, "কি রে, আমাকে না জানিয়ে চলে এলি? আমাকে বললে আমিও তো আসতাম।" শেখর সোজা হয়ে দাঁড়ালো, বলল, "কাজ ছিল।" "কাজ তো থাকবেই, বিয়ে বলে কথা। আমাকে একবার জানালি না? আর তুই নাকি আমাদের সাথে সম্পর্ক রাখবি না?" "আরে আসিফ আমার মাথা খারাপ করে দিচ্ছিল, তাই ওসব বলেছি।" "আসিফ তোর মাথা খারাপ করে দিচ্ছিল না, সত্যি কথা বলছিল। এমনটা করার কারণ কি শেখর? তুই সব জেনেও এমন সিদ্ধান্ত কিভাবে নিলি? শোন, তুই কিন্তু পরীকে দেখিসনি, আমি দেখেছি। আমি বললে ভুল হবে, আরও অনেকেই দেখেছে। এক দেখাতে মোহ সৃষ্টি হয় শেখর। তুই তো পরীকে ভালোবাসিস না, আর জানিসই তো আমি পরীকে।" নাইমকে থামিয়ে শেখর বলল, "তুই তো দেখিসনি, তাহলে কিভাবে ভালোবাসিস বল? আমি দেখে ভালোবাসতে না পারলেও তুইও পারিসনি নাইম।" "হ্যাঁ মানছি, আমি পরীর সৌন্দর্যে মোহিত হয়েছি। তাহলে তো তুইও হয়েছিস। দেখিসনি পরীকে, কিন্তু মুখের কথা শুনেই তোর এই অবস্থা। আর আমার দেখে কি অবস্থা হয়েছে ভাবতে পারিস?" ঘেন্নায় চোখ ফিরিয়ে নিল নাইম। ছি, এতটা জঘন্য মনের মানুষ শেখর, তা আজ জানল নাইম। শেখরের দৃষ্টিভঙ্গি এত কুৎসিত। ওর মতো ছেলে পরীকে পাওয়ার যোগ্যতা রাখে না। তোর দৃষ্টি যে এত নোংরা, তা আমার জানা ছিল না শেখর। ওই মেয়েটার দিকে ভালোবেসে তাকানোর বদলে লুলুপ দৃষ্টি দিচ্ছিস। আমি খারাপ নজরে দেখিনি পরীকে। তুই যদি তখন একবার পরীর স্নিগ্ধ মুখশ্রী দেখতিস, তাহলে তুইও এক দেখাই আবার নতুন করে মেয়েটির প্রেমে পড়তিস। বিশ্বাস কর, আমি খারাপ চোখে দেখিনি। আমি কেন, কোনো পুরুষই বিকৃত নজরে দেখার কথা ভাবতেও পারবে না। মোহে আটকে গেলেও একদিন ঠিকই ভালোবেসে আগলে রাখবো। দীর্ঘশ্বাস ছাড়ে নাইম, বলে, "আমি মানতে পারছি না শেখর। বন্ধু হয়ে এইভাবে বেইমানি করে ঠিক করলি না। নিজের পছন্দকে পাওয়াটা বেইমানি নয়।" নাইম আর কথা বলল না। চলে যেতে উদ্যত হয়েও ফিরে তাকালো। শেখরকে উদ্দেশ্য করে বলল, "যদি কোনোদিন শুনি পরি তোর কাছে ভালো নেই, সেদিন তোকে খুন করতেও আমি পিছপা হব না।" শ্মশানে কাঠ পোড়ার ধোঁয়া উঠছে এখনো। দাউ দাউ করে আগুন জ্বলছে বিন্দুর চিতায়। দূরে মাটিতে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সম্পান। না, আজ তার চোখে এক ফোঁটা জল নেই, সব শুকিয়ে গেছে। বিন্দুর কথাগুলো মনে পড়ছে খুব। বিন্দু তো বলেছিল সে সম্পানকে ভুলবে না। তাহলে আজ কেন ওকে ভুলে রেখে গেল? সম্পানকেও তো সাথে নিয়ে যেতে পারত। হঠাৎই সম্পান শুনল বিন্দু আগুনের ভেতর থেকেই যেন বলছে, "তোমার নামের সিঁদুর ছাড়া অন্য নামের সিঁদুর আমার মাথায় পড়ার আগেই যেন আমার মরণ হয়। আমি তোমার বউ হমো মাঝি।" সম্পান তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। বিন্দু বলে দৌড়ে গিয়ে গেল আগুনের দিকে, কিন্তু তার আগেই কয়েকজন লোকেরা টেনে ধরে সম্পানকে। চেতনা হারিয়ে সম্পান ঝাঁপ দিতেও পারে ওই আগুনে। সম্পান চিৎকার করে বলতে লাগলো, "আমি তোরে সিঁদুর পড়াইছি বিন্দু, তাও আমার রাইখা যাইস না। তোরে স্যার আমি ভালো থাকবো না বিন্দু।" মহেশ সম্পানের পাগলামো দেখছে আর চোখের জল ফেলছে। এখন মহেশের মনে হচ্ছে সম্পানের সাথেই বিন্দু ভালো থাকতো। ছেলেটা সত্যিই বড্ড বেশি ভালোবাসে তার মেয়েকে, কিন্তু এখন এসব বলে কি লাভ? সেই বিন্দুটাই তো নেই। মহেশের এখন মনে হচ্ছে এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী চন্দনা। চন্দনা যদি রাজি হতো সম্পানের সাথে বিন্দুকে বিয়ে দিতে, তাহলে এসব হতো না। আদরের মেয়ে বিন্দুর এমন পরিস্থিতি হতো না। বিন্দুর শেষকৃত্য সম্পূর্ণ হতেই সবাই চলে গেল। সম্পান হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল কিছুটা ছাই হাতে নিতে। পানি দিয়ে আগুনের আভা কমানো হলেও এখনও ছাই বেশ গরম। তবে প্রেমিক পুরুষ সম্পানের হাত তা সয়ে নিল। ছাই নিয়ে সে ছুটল। গন্তব্য কোথায় সে নিজেও জানে না।
জমিদার বাড়িতে আজ যেন ছোটখাটো অনুষ্ঠান। অন্দরের উঠানে খেজুর পাতার পাটিয়ে বিছিয়ে বসে আছে তিনজন মধ্যবয়স্ক নারী। তারা হাতের ব্যাগ থেকে নানা ধরনের শাড়ি বের করছে। আবেরজান আর শেফালি একটা একটা করে পরীর গায়ে ধরে দেখছে কোনটাতে পরীকে বেশি মানাচ্ছে। সবগুলো রঙই পরীকে সুন্দর লাগছে। পরী নির্জীব হয়ে বসে আছে, রংহীন হয়ে আছে মুখখানা। বিন্দু চলে গেছে, আজ 7 দিন পার হয়ে গেছে, অথচ কোনো খবর পায়নি পরী। কে মারলো বিন্দুকে তাও জানেনি কেউ। পরী রোজ কুসুমকে দিয়ে খবর নেয়। সেদিনের পর থেকেই পরী ঘরবন্দি। আজকেই তাকে বাইরে আনা হয়েছে। আর আজকেই পরী জানতে পারল যে শেখরের সাথে তার সামনের মাসে বিয়ে। অন্য কোনো সময় হলে পরী হয়তো কিছু বলতো, কিন্তু আজ তার কিছুই ভাল লাগছে না। প্রাণহীন মনে হচ্ছে নিজেকে। পরীকে নিশ্চুপ বসে থাকতে দেখে আবেরজান বলল, এই এমনে চুপ থাকলে হইব? চোখ ঘুরাইয়া দেখ কোনটা পছন্দ হয়। বিরক্ত হলো পরী, বলল, তুমি দেখো দাদি। কাপড় পইরা তো আমি জামাইয়ের কাছে খারামু না তুই? দেখ। পরী এবার বেশ চটে গেল। মোড়া থেকে দাঁড়িয়ে বলল, তুমি দেখো বুড়ি, একটা কাপড় পরে দাঁড়াও, আমি তোমাকে আকাশে ছুঁড়ে মারি। নিজের জামাইরে তখন দেখাইও। তোর আর কইতে হইব না, তোর মতো বয়সে কত দেখাইছি সে তো দেখতেই পাচ্ছি। তবে আমাকে এর মধ্যে টানবে না বুড়ি। পরী নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর রূপালী কুসুমকে দিয়ে কয়েকটা শাড়ি পাঠালো পরীর ঘরে। পরী তখন পড়ার টেবিলে বসে সোনালির খাতাটা নেড়ে দেখছিল। কুসুম আস্তে করে পরীর পাশে দাঁড়িয়ে বলে, আমার অনেক কষ্ট হইতাছে বিন্দুর লাইগা আপা, আপনিও কষ্ট পাইতাছেন জানি, কিন্তু এখন আপনার বিয়া না দিলেও পারতো। আপনার মনটা তো ভালা নাই, আপনি চইলা গেলে আমি আর জুম্মান থাকবো কেমনে আপা? পরী কুসুমের দিকে তাকিয়ে আছে, চোখ জোড়া জলে ভরা। তবুও পরী ঠোঁটে হাসির রেশ ধরে বলে, আমার রূপা আপা আর তার ছেলেকে দেখে রাখিস কুসুম, ওদের দায়িত্ব আমি তোকে দিয়ে গেলাম। যে কোনো বিপদে তুই ওদের পাশে থাকবি। কথা দিলাম আপনারে, আমি হ্যাগো পাশে থাকবো। পরী হাসলো। কুসুম ওকে অনেক বিশ্বাস করে। পরী জানে কুসুম তার কথার খেলাপ করবে না, এতে ওর প্রাণ সংকটে হলেও না। আজ রাতে ফিরতে অনেক রাত হয়ে গেল শায়েরের। সামনের মাসে পরীর বিয়ে। জমিদার বাড়ির মেয়ের বিয়ে বলে কথা, এখন থেকেই টুকটাক কাজ সারতে হবে। সেজন্য শায়ের শহরে গিয়েছিল। আসতে আসতে তাই অনেক রাত হয়ে গেছে। বৈঠকে গিয়ে আগে কলপার থেকে হাত মুখ ধুয়ে নিল, তারপর নিজের ঘরে গেল। হারিকেনের আঁচ কমানো ছিল, সেটা বাড়িয়ে দিয়ে পেছন ফিরতেই 2 কদম পিছিয়ে গেল শায়ের। সামনের জল চৌকিতে কেউ বসে আছে, সেটা যে পরী তা শায়েরের বুঝতে বেগ পেতে হলো না। নেকাবের আড়াল থেকেই পরী বলল, ভয় পেলেন নাকি? এত রাতে আপনি আমার ঘরে কেন এসেছেন? পরী শান্ত গলায় জবাব দিল, বিন্দুকে কারা মেরেছে আমি এখনো জানতে পারিনি, তবে পুলিশ তদন্ত। বাকিটুকু শায়ের বলতে পারল না। পরী মৃদু চিৎকার করে বলে, কথা ঘোরাবেন না, আমি জানি আপনি সব জানেন।